একটি গ্রাম। সেখানে থাকেন একটি বড় বাড়িতে বিনোদ বিহারী সমাদ্দার। তার অবস্থা খুবই ভালো, প্রচুর জমি জমা, ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট, ওখানকার প্রাইমারি স্কুলের সেক্রেটারি। সেই জন্য সবাই তাকে মান্য করে এবং কিছুটা ভয়ও করে। সন্ধ্যেবেলা তার ওখানে একটা মজলিস বসে। তিনি আরাম কেদারায় বসে ভালো অম্বরী তামাক খান আর পারিষদদের সাথে গল্প করেন। তক্তাপোষের দুই পাশে দুটি বেঞ্চি বাকিদের বসার জন্য এবং মাঝখানে একটি ছোট টেবিলও আছে। সমাদ্দার বাবু সন্ধ্যেবেলার আড্ডায় ৬-৭ জন লোক প্রায়ই আসে, কারণ বৈকালিক চা সহযোগে সিঙ্গাড়া বা চপ ভালোই জুটে যায়। তার সাথে প্রত্যেকেরই একটু সমাদ্দার বাবুকে তৈলমর্দনও হয়। ওখানে আসেন জগন্নাথ কুশারি, যার ভিটেমাটি প্রায় গোটাটাই বন্ধক আছে সমাদ্দার বাবুর কাছে, রামকমল চট্টোপাধ্যায়, যিনি ওই গ্রামের পুরোহিত, আর হরিহর বাণিজ্যে, যিনি ওখানকার স্কুলের প্রিন্সিপাল। এছাড়াও আসেন পঞ্চানন ঘটক, যাকে সবাই পাঁচু ঘটক বলে। তিনি স্কুলে বিজ্ঞানের মাস্টার মশাই, 50 বয়স। তিনি থাকেন মাইল 2 দূরে, গ্রামের প্রায় শেষ প্রান্তে। তার রোজ আসতে ইচ্ছাই করে না, কিন্তু পাছে সমাদ্দার বাবু তার উপর অসন্তুষ্ট হন ও তার চাকরি নিয়ে টানাটানি পড়ে যায়। এই বয়সে চাকরি গেলে চলবে কি করে? তাকে আসা যাওয়া করতে হয় একটা বড় কলা বাগানের মধ্যে দিয়ে। সমাদ্দার বাবুর আড্ডায় আসতে তার প্রায়ই দেরি হয়ে যায়, যার ফলে তার চা সিঙ্গাড়া কোনোদিনই জোটে না। সমাদ্দার বাবুর ওখানে তার চামচারা সবাই তাকে পাঁচু ঘটক বলেই ডাকে। তিনি অত্যন্ত গম্ভীর প্রকৃতির মানুষ, ঠাট্টায় আর কি একদম পছন্দ করেন না। অবশ্য বলাগড় প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা তার পেছনে লাগার যথেষ্ট চেষ্টা করেছে, কিন্তু তার গাম্ভীর্যে বা দাবানিতে সেই চেষ্টা কারোরই সফল হয়নি। সেদিন কথা হচ্ছিল নাসা নাকি একটা অত্যন্ত দ্রুতগতিতে চলমান নীল তারার মতো কিছু দেখতে পেয়েছিল। হাবল টেলিস্কোপেও তা দেখা গিয়েছে। হাবল টেলিস্কোপ জানিয়েছে সেটা নাকি একটা কনিক্যাল শেপের বস্তু, যার চারিদিকে সারা গা থেকে নীল রঙের আলো বেরোচ্ছে। ভারতীয় বিভিন্ন অবজারভেটরি থেকে জানিয়েছে যে সেটা নাকি পশ্চিমবঙ্গের কোনো এক স্থানে অবতরণ করেছে, কিন্তু তাকে আর র্যাডারে ধরা যাচ্ছে না। এই খবরটি সংবাদপত্র থেকে পড়াশোনা ছিলেন বাণিজ্য মশাই। এই নিয়ে বিস্তর তর্কাতর্কি শুরু হয়ে গেল। কুশারিবাবু পাঁচু ঘটককে বলল, কি হে পাঁচু, তুমি কিছু মতামত দাও। পাঁচু ঘটক বলল, ভাবছি কি হতে পারে। তখন সমাদ্দারবাবু বললেন, ও তো বাবা ভাবির কি আছে? ওরা যদি বুদ্ধিমান প্রাণী হয় তাহলে ওরা গণ্ডগ্রামে কেন নামবে? হয় কলকাতা, না হয় শিলিগুড়ি, নিজের পক্ষে বর্ধমানে, এইসব জায়গায় নামবে। সুতরাং এই প্রসঙ্গ থাক। তার চেয়ে বড় পাঁচু বলো, আজকের চা বেগুনিটা কেমন ছিল? সে তো আমি পাইনি, আমার কপালে জোটেইনি। অবশ্য আমি একটু দেরি করে এসেছি। সমাদ্দার বাবু তখন বললেন, এই কে আছিস, পাঁচুকে 1 কাপ চা আর বেগুনি দিয়ে যা। সমাদ্দার বাবুকে পাঁচুবাবু বললেন, আজ একটু তাড়াতাড়ি উঠব, কারণ ঘরে গিয়ে রান্না করতে হবে। পাঁচু ঘটক অকৃতদার এবং তাকে সাহায্য করার মতো কোনো লোকও তিনি রাখেননি। তার একার ব্যবস্থা তিনি নিজেই করে নেন। পাঁচুবাবু বেরিয়ে যাবেন শুনেই সবাই হাঁ হাঁ করে উঠল। সমাদ্দার বাবু বললেন, সে কি এত তাড়াতাড়ি চলে গেলে তো আধুনিক বিজ্ঞানের গল্পই শোনা হবে না। বাণিজ্যবাবু মাঝখান থেকে ফোড়ন কাটলেন, সে তুমি গোলগাল যাই বলো না কেন, শুনতে বেশ ভালোই লাগে। পাঁচু ঘটক বিরক্ত হয়ে উঠে হাঁটা দিলেন।
আসার সময় সাথে যে ছাতাটা এনেছিলেন সেটাও ভুলে ফেলে আসলেন। বাইরে তখন মৃদুমন্দ বাতাস দিচ্ছে। যাই হোক, তিনি কিছুক্ষণ পরেই কলা বাগানের প্রবেশ করলেন, কারণ তার বাড়ি যাওয়ার এটাই একটা শর্টকাট রাস্তা। কিছুক্ষণ যাওয়ার পরই তার পথে কলা বাগানটি পড়ল। রাস্তায় কোনো জনমানুষই নেই, তার কারণ বেশিরভাগ মানুষই ওই রাস্তাটিকে সন্ধেবেলা এড়িয়ে চলে। পাঁচুবাবু কলা বাগানে ঢুকে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন। হাওয়া বইছে, অথচ বিশাল বিশাল কলা গাছের একটা পাতাও নড়ছে না, যার ফলে কোনো আওয়াজও হচ্ছে না। অথচ রোজ তিনি শুনতে পান কলা পাতার খসখস আওয়াজ। কিছু দূর যাওয়ার পর উনি দেখলেন হঠাৎ যেন সব কলা গাছগুলো নীল হয়ে গেছে। আর একটু গিয়েই উনি দেখতে পেলেন কলা বাগানের ভেতরে ডোবার মধ্যে একটি কনিকাল বস্তু, বেশ বড়, যার সর্বাঙ্গ দিয়ে নীল আলো বেরোচ্ছে, সেইটা অবস্থান করছে। আরো একটু এগোনোর পর উনি বুঝলেন উনি নিজের শরীরের উপর আর কোনো কন্ট্রোল নেই। হঠাৎ মাথার মধ্যে একটা শব্দ এলো, পাঁচুবাবু ভাবছেন এটা কি ভাষা রে বাবা। তারপরেই তিনি মনের মধ্যে আবার শুনতে পেলেন পরিষ্কার বাংলায়, এটা কি পৃথিবী? পাঁচু ঘটক তখন বললেন, হ্যাঁ স্যার। তুমি কে? এটা পৃথিবীর কোন জায়গা? আমি পঞ্চানন ঘটক স্যার, আর এটা হুগলির বলাগড় গ্রাম। হঠাৎ পাঁচুবাবু দেখলেন তিনি সম্পূর্ণ অসাড় হয়ে গেছেন, এমনকি চোখের পাতাও ফেলতে পারছেন না। এবং আবার মাথার মধ্যে শুনতে পেলেন, তোমাকে আমাদের দরকার। পাঁচুবাবু সবিস্ময়ে দেখলেন কোনটির নিচের কিছুটা অংশ ফাঁক হয়ে গেল। ভেতরে সেই রকম নীল আলো এবং পাঁচুবাবুকে টেনে কোনো এক অদৃশ্য শক্তি নিয়ে ভেতরে ঢুকিয়ে নিল। তিনি ঢুকে যাওয়ার পরই ওই ফাঁকটি আস্তে আস্তে বন্ধ হয়ে গেল। পাঁচুবাবু কিছু করার ক্ষমতাই ছিল না। ভেতরে দেখলেন একটি চেয়ার মতো জিনিস, এবং আবার তিনি মাথার মধ্যে আওয়াজ শুনতে পেলেন, বসে পড়ো। পাঁচুবাবু নিমিষে নিজের অজান্তেই বসে পড়লেন। বসা ঠিক বসা নয়, কিছুটা আধশোয়া অবস্থা, এবং সাথে সাথেই তার হাতে পায়ে ঘাড়ে ক্র্যাম্প লেগে গেল। মাথার মধ্যে হেলমেটের মতো একটা জিনিস চেপে বসলো। আবার তিনি মাথার মধ্যে শুনতে পেলেন, এতক্ষণ তোমাকে আমরা আমাদের কন্ট্রোলে রেখেছিলাম, এবার তুমি স্বাভাবিক হতে পারো। এইবার ঘাড় ঘোরানোর চেষ্টা করলেন, হাত পা নাড়ানোর চেষ্টা করলেন, যদিও সবই ক্ল্যাম্প করা আছে। উনি প্রচণ্ড ভয় পেয়ে গেলেন। এটি কি? কোথা থেকেই বা এসেছে? আমাকে এইভাবে বন্দি করে রেখেছে কেন? আমি কি করেছি? এইরকম হাজারো প্রশ্ন তার মাথার মধ্যে আসতে লাগলো। তিনি চিৎকার করে বললেন, কে তোমরা? তখন তিনি আবার মাথার মধ্যে শুনতে পেলেন, আমরা 238 নেবুলার 23 নম্বর গ্রহ থেকে এসেছি, যেটি 45 আলোকবর্ষ দূরে। আমরা মানুষের থেকে অনেক উন্নত প্রাণী, সেই জন্য মানুষ তার চোখ দিয়ে আমাদের দেখতে পায় না। তবে এটা ঠিক যে আমাদের যানটি নিশ্চয়ই কোনো গণনায় গোলমাল করেছিল, তাই এরকম স্থানে এসে পড়েছি। অবশ্য তোমার সাথে দেখা হয়ে আমাদের ভালোই হয়েছে। আমরা
মনুষ্য জাতির উপর বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে ইচ্ছুক সেটা সম্ভব হবে। এই শুনে পাঁচুবাবু প্রচণ্ড ভয় পেয়ে গেলেন এবং নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলেন। আবার যান্ত্রিক শব্দ মাথার মধ্যে ভেসে উঠল। তুমি অত্যন্ত উত্তেজিত হয়ে গেছো, তাই তোমার ঘুমানো এখন দরকার। তুমি ঘুমিয়ে পড়ো নিশ্চিন্তে এবং যথাসময়ে তোমাকে আমরা ফেরত দেব। আমরা এখন উড্ডয়ন করব। হঠাৎ মাছিবাবু তার শরীরের মধ্যে একটা প্রচণ্ড চাপ অনুভব করলেন এবং আস্তে আস্তে ঘুমিয়েও পড়লেন। যখন ঘুম ভাঙল উনি দেখলেন ওনার বিভিন্ন জায়গায় ছুঁচ ফোটানো হয়েছে এবং বিভিন্ন স্থানে রড ঢুকিয়ে এবং বার করে কী সব করছে, কিন্তু তিনি কোনো যন্ত্রণা অনুভব করছেন না। উনি তখন চিৎকার করে বললেন, আমাকে বাড়ি পৌঁছে দিন, আমার খুব খিদেও পেয়েছে। তখন একটি রোবোটিক হাত বেরিয়ে এসে কি যেন একটা বিকার ভর্তি সবুজ তরল পদার্থ তাকে খাইয়ে দিল এবং আশ্চর্যজনকভাবে পাঁচুবাবুর খিদে তেষ্টা সব মিটে গেল। তারপর তিনি মাথার মধ্যে আবার শুনতে পেলেন, অধৈর্য হয় না, তোমাকে নিয়ে আমাদের পরীক্ষা নিরীক্ষা শেষ হয়েছে, এবার তোমাকে আমরা ফেরত নিয়ে যাব। এদিকে হয়েছে কি, সমাদ্দারবাবুর আড্ডায় পাঁচু তো যাচ্ছেই না। এই নিয়ে সবাই খুব চিন্তিত। প্রথম দিন গেল, দ্বিতীয় দিন বাড়ুজ্যেবাবু আর কুশারিবাবু তার বাড়িতে গেলেন খোঁজ নিতে, কারণ তিনি স্কুলেও যাচ্ছেন না। গিয়ে দেখলেন ঘরে তালা। এমন তো হওয়ার কথা নয়। সকলেই খুব চিন্তিত হয়ে পড়লেন। তারপরে আরও 5-7 দিন কেটে গেল, কিন্তু পাঁচুবাবুর দেখা নেই। এইবার লোকে পাঁচু ঘটকের ব্যাপারটা বিস্তৃত হতে শুরু করেছেন এবং আস্তে আস্তে ভুলেও গেল। এদিকে পৃথিবীর সময়ে 2 দিন পর পাঁচুবাবু মাথার মধ্যে আবার শুনতে পেলেন সেই যান্ত্রিক শব্দ। তোমাকে আমরা জার্মানির স্টুটগার্টের কাছে ব্যাডেন ব্যাডেন নামে একটি শহরে ছেড়ে দেব। তার পাশেই একটি জঙ্গল আছে, সেখানে আমরা অবতরণ করব। পাঁচুবাবু সবিস্ময়ে বললেন, আমাকে জার্মানিতে কেন? আমি তো ওখানকার ভাষা কিছুই জানি না, তাছাড়া আমার জায়গাতেই বা নামানো হবে না কেন? তখন ওরা জানালো, তোমাকে তোমার পুরনো জায়গাতে ছেড়ে দিলে প্রচুর গোলমাল হতো, যা তুমি সামলাতে পারতে না। আর আমরা জার্মান ভাষাটা এমনভাবে পুট করে দিয়েছি তোমার মাথার মধ্যে, যাতে তুমি পরিষ্কারভাবে জার্মান ভাষা বলতে ও বুঝতে পারো। ওই শহরে একটি প্রাইমারি স্কুল আছে, যেখানে একটি বিজ্ঞান শিক্ষকের খুবই প্রয়োজন। সেখানে তুমি গিয়ে প্রিন্সিপাল এর সাথে দেখা করলে তোমার বিজ্ঞান শিক্ষকের চাকরি হয়ে যাবে। সেখানে তুমি আরামে এবং নিরুপদ্রবে থাকতে পারবে। এই বলে ওদের কথা বলা শেষ হলো এবং ওরা যা বলেছিল সেই অনুযায়ী সব কিছুই হলো। পাঁচুবাবু হঠাৎ দেখলেন যে উনি একটি সুন্দর রাস্তার উপর দিয়ে হাঁটছেন। সামনেই দেখতে পেলেন একটি প্রাইমারি স্কুল, যেটি জার্মান ভাষায় লেখা রয়েছে এবং আশ্চর্যজনকভাবে উনি গোড়াটাই পড়তে পারলেন অতি সহজেই। যথারীতি উনি প্রিন্সিপাল মানে হাফ স্পেশালিস্টের সাথে দেখা করে নিজের কাজের জন্য আবেদন করলেন এবং কাজে বহালও হয়ে গেলেন একটি ছোট ইন্টারভিউয়ের পর, যেটা সম্পূর্ণ জার্মান ভাষায় হলো। তারপর থেকে তার সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটতে লাগলো। ওখানে একটি বাড়ি নিয়ে সমস্ত রকম আধুনিক বৈজ্ঞানিক সুবিধা সহ তিনি বাস করছিলেন
ওখানে তিনি যা মাইনে পেতেন তাতে তার ভালোভাবেই চলে যেত, বরং হাতেও কিছু থাকতো। এইভাবেই পাঁচুবাবুর দিন যায়, মাস যায়, বছর যায়। পাঁচুবাবু কিন্তু স্মৃতি বিলুপ্ত হয়নি। মাঝে মাঝেই তার গ্রাম বলাগড়ের কথা মনে পড়ে। বছর আড়াই পর উনি ঠিক করলেন যে উনি বলাগড়ের সমাদ্দারবাবুর আড্ডায় একবার কিছুক্ষণের জন্য হলেও যাবেন। যেই না ভাবা সেই কাজ। উনি তখন পুরোপুরি হ্যাটকোট পরিহিত একজন জার্মান সাহেব, যার পাসপোর্ট পেতে কোনো অসুবিধাই হলো না। তিনি ফ্লাইটে করে তারপর বার্লিন থেকে দিল্লি, দিল্লি থেকে কলকাতা, কলকাতার একটা বড় হোটেলে উঠলেন এবং দুপুরের দিকে তিনি একটি গাড়ি ভাড়া করলেন 24 ঘন্টার জন্যে। বলাগড়ের রাস্তা তার চেনা। বলাগড় পৌঁছাতে পৌঁছাতে সন্ধে হয়ে গেল। ওখানে সবাই দেখলো হ্যাটকোট পরিহিত একজন সাহেব সমাদ্দারবাবুর বাড়িতে ঢুকছেন। তখন সান্ধ্যকালীন আড্ডা শুরু হয়ে গেছে। ঢুকেই উনি টুপি খুলে বললেন, গুটেন আর্ডেন, মাইন নাম ইস্ট পঞ্চানন ঘটক। ওহো, এ কথা তো আপনারা বুঝবেন না। আমার নাম পঞ্চানন ঘটক। তাকে কি আপনাদের মনে আছে? আমি এখন জার্মানিতে থাকি। আমার সাথে অন্য নক্ষত্র বলয়ের একটি মহাকাশযানের দেখা হয়েছিল কলা বাগানে। সমাদ্দারবাবুর এবং তার চামচাদের মুখ তখন হাঁ, চোখের পলক পড়ছে না। আর সমাদ্দারবাবু, আপনি বিজ্ঞানের কিছুই বোঝেন না, জানেনও না, শুধু শুধু আজে বাজে বক্তৃতা মারেন। আর আপনার চামচারাও ততই বচ। এই বলে উনি ঝড়ের বেগে বাইরে বেরিয়ে আসলেন এবং গাড়িতে চড়ে কলকাতায় উদ্দেশ্যে রওনা দিলেন। এই গল্পটি আপনাদের কেমন লাগলো দয়া করে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আমরা আপনাকে যে কোনো জায়গায় রেখে আসতে পারি। ধন্যবাদ।